মা, রান্নাঘর থেকে কয়েকবার মামা বললে, এখানে আবার এসে চুপ করে বসে আছো, মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে বলো না। হ্যাঁ, একটা কথা বলার আছে আপনাকে। তা ভনিতা না করে বলে ফেলো, আর আমি তো আর বাইরের লোক নই। আমি ভাবছি আপনি কথাটা শুনে কি ভাববেন। কি ভাববো? কি হাতে পয়সা টয়সা নেই? পয়সা চাইবে? নাকি রবি টাকা পয়সা দেয়নি এ মাসে? না মা, সেসব কিছু নয়। তাহলে আসলে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি কাউকে বলবেন না। কাউকে বলবো না? না, কাউকে বলবেন না। তা কি এমন কথা যে কাউকে বলতে পারবো না? কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কাউকে বললে আমি আপনাকে বলতে পারবো না কথাটা। বাবা, এত গুরুত্বপূর্ণ? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি কাউকে বলবো না। তুমি চিন্তা করো না, বলো। আপনার ছেলে একটা মস্ত বড় অন্যায় করেছে। অন্যায় করেছে? কি করেছে? কি বৌমা, কথা বলছো না যে? কি করেছে? আপনার ছেলে ওর অফিসের ক্যাশ থেকে অনেকগুলো টাকা না জানিয়ে নিয়ে নিয়েছে। সেগুলো দিয়ে তাস মানে জুয়া খেলেছে আর সব টাকা হেরে গেছে। সে কি? না 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 না। দেখো বৌমা, আমার ছেলে ছোটবেলা থেকে এরকম, তাসের নেশা আছে, তাস খেলে অনেক টাকা হেরেও গেছে। কিন্তু অফিস থেকে টাকা নিয়ে জুয়া খেলবে, এ আমি বিশ্বাস করতে পারছি না। না না, এ তুমি ভুল জেনেছো। আপনার ছেলে তো আমারও স্বামী। আমার এত বড় স্পর্ধা হবে যে আমি ওর সম্পর্কে একটা মিথ্যে অপবাদ দেব? না না, আমি বিশ্বাস করি না। মা, আপনার ছেলে নিজে মুখে আমায় এটা বলেছে। অন্য কারো কথা শুনে আপনাকে বলছি না। কোথায় রবি? কোথায় সে? না মা, কোথায়? আপনি ওকে কিছু বলবেন না। আপনাকে তো আমি আগেই বললাম আপনি কাউকে কিচ্ছু বলবেন না। কি বলছো তুমি বৌমা? এত বড় অন্যায় করেছে যে না আমি মুখ বুজে বসে থাকবো? আর কাউকে না হোক, রবিকে তো আমায় বলতেই হবে। আপনি ওকে কিছু বলবেন না মা। ও যদি জানতে পারে আমি আপনাকে সবকিছু বলে দিয়েছি তাহলে ও লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবে না। আপনার সামনে হয়তো আর কোনোদিন মুখ তুলে দাঁড়াতেই পারবে না। আমি তোর মা বৌমা, আমি তো পর নই। রবিকে তো আমায় বলতেই হবে। আপনার ছেলে তো এখন আর ছোট নেই, বড় হয়েছে। ওর একটা নিজস্ব জীবন আছে, যেরকম প্রত্যেকেরই থাকে। আমার মনে হয় তার মধ্যে কারো না ঢোকাই ভালো। কি জানি বৌমা, তুমি যা বলছো আমি বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌমা, কিচ্ছু পারছি না। আপনি আপনি শুধু আমাকে কথা দিন যে আপনি ওকে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কিচ্ছু বলবো না। তোমার কথা দিলাম বৌমা, বলবো না, বলবো না। ছি 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 ছি, ছি। কাকে ছিছি করছো তুমি? কাকে? কাউকে না, নিজেকে। আমার
আমার ভাগ্যকে, আমার সবকিছুকে। নীনা শোনো, আর কি শোনাতে চাইছো তুমি আদিত্য? আর নতুন করে কি শোনাতে চাইছো? সব শেষ হয়ে গেছে। মানে মানটা তোমাকে বুঝিয়ে বলতে হবে, তাই তো? শোনো আদিত্য, আমি আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আর জিয়ে রাখতে পারছি না। আমি সেপারেশন চাই। কি কি যাতা বলছো তুমি? ও, আমি যাতা বলছি, তুমি যে যাতা করে বেড়াচ্ছ। শোনো নীনা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ আমি টিনাকে একটু প্রশ্রয় দিয়েছি, যথেষ্ট প্রশ্রয় দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে তার সন্তানের পিতা আমি। কিন্তু সে তো তাই বলে বেড়াচ্ছে, বলছে না? তার যা ইচ্ছা হয় সে বলুক, আমি বলছি টিনার সন্তানের পিতা কে তা আমি জানি না। তাহলে এত বড় একটা কথা বলার সাহসের মেয়েটা পায় কোত্থেকে, সেটা আমাকে বোঝাও। জানি না, আমি সত্যিই জানি না। ঠিক আছে আদিত্য, তুমি যদি তাই চাও, তাহলে আজকে এই মুহূর্ত থেকে আমাকে তুমি আমার মতো থাকতে দেবে। এসব মানিয়ে নেওয়ার পক্ষে সম্ভব না। নীনা, একটা কথা আমাদের দুজনেরই জানা উচিত, যে ওই পরিবারের সঙ্গে আমাদের যতটুকু সম্পর্ক হয়েছে, যতটুকু মেলামেশা হয়েছে, তার পেছনে অন্য একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ জানি, কারণটা ছিল হরনাথ বাবুর প্রতি আমাদের কৃতজ্ঞতা। তার কারণ নার্সিংহোমটা ওনার টাকাতেই তৈরি হওয়ার কথা ছিল। তার জন্য তুমিও কি কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যাওনি? এই কাজটা তোমার কি করা উচিত ছিল? মানে এই কি বলতে চাইছো, কি বলো তো তুমি? একটা প্রমাণ দেখাও তো, যাতে যাতে তুমি বিশ্বাস করতে পারবে যে আমি মাত্রা ছাড়িয়ে কোনো কাজ করেছি। আমিও তোমাকে বলছি, মাত্রা ছাড়িয়ে যাওয়ার মতো কোনো কাজ আমি এখনো পর্যন্ত করিনি, যার জন্য তুমি আমাদের সম্পর্কটা ভেঙে দেবার কথা ভাবতে পারো। সম্পর্ক কেউ এমনি এমনি ভাঙতে চায় না আদিত্য, কেউ চায় না। বেশ তো, আমার সম্বন্ধে তোমার যা যা অভিযোগ, সেগুলো যদি প্রমাণ করতে পারো, আদৌ প্রমাণ করা যায়, সেদিন তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব। এখনো অব্দি তো সেরকম কিছু ঘটেনি, সেই জন্যই তোমার এখানে থেকে যাওয়া উচিত বলে আমার মনে হয়। আর যদি কোনোদিন প্রমাণ হয় যে, বললাম তো, কি আছে মা? চয়নি কি হবে? আমি জানি তোমার বোধহয় বাবার কথা মনে পড়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। মানুষটা সত্যি এত প্রাণ খোলা ছিল না। জানিস, তোর তখন 2 বছরের জন্মদিন বোধহয়। আমাদের কাছে তো তেমন টাকা ছিল না, সেই জন্য তোর বাবা বলেছিলেন যে আমরা শুধু নিজেরা সেলিব্রেট করব জন্মদিন, কারুকে নেমন্তন্ন করব না। তো আমি বললাম ঠিক আছে, তাই হবে। ওমা, বিকেল বেলার পর থেকে দেখি এক একজন করে আমাদের বাড়িতে আসছে। আমার তখন মানে কি অবস্থা, আমি তো বুঝতেই পারছি না যে কি করে এই সমস্ত সামলাবো। আর তোর বাবা মিটি মিটি হাসছে, আর আমার তখন এত রাগ হচ্ছিল না যে
তারপরে আমার মনে আছে সে হোটেল থেকে খাবারের প্যাকেট আসলো, তখন বুঝলাম তোর বাবা আগে থেকে সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিল। বাবা ওখানে কেন গেল মা? না গেলে তো ভালো হতো। টাকা রোজগার করতে গেল। আমরা যাতে ভালো থাকি, তুই যাতে ভালো থাকিস, সেই জন্য গেল। না গেলেই তো খুব ভালো হতো মা। তোর বাবা দুবাইতে গেল, তারপর কয়েকদিনের মধ্যেই যে খবর এলো যে সব আমার ওই ড্রয়ারে যে ছবিটা আছে সেটা তুমি বড় করে বাঁধিয়ে দেবে মা? নিশ্চয়ই দেব, বাঁধিয়ে দেব। এক এক সময় কি মনে হয় জানিস অভিষেক, সারাটা জীবন আমায় এইভাবেই কাটাতে হবে, এই চার দেওয়ালের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে দম আটকানো একটা পরিবেশের মধ্যে। কি হলো বলো তো তোমার আজকে? এই বাড়ির বাইরে তোর তো একটা জগৎ আছে, তোর দাদার একটা জীবন আছে, আর আমার জানো বৌদি, একটা গান আছে, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। কাকু, তুমি গানটা কোত্থেকে শিখেছো গো? কি সুন্দর গানটা। কি ভালো না? এটা অনেক পুরনো গান জানিস। তারপর সেখান থেকে শুনে শুনে আমরা ব্যান্ডের লোক তো, ব্যান্ড পার্টি, আমরা বিভিন্ন রকম সুরে গাই। গানটা কি সুন্দর, তাই না রে উলি? শুনলেই মনটা কিরম কিরম হয়ে যায়। অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। বলেন। দেখ, কোথায় তুই ছিলি, কোথায় আমি ছিলাম, অথচ আজ দেখ দুজনে বাপ বেটি হয়ে দিন গুজরাচ্ছি। সে তো আমার কপাল বাবা, যা বিপদের মধ্যে আছিলাম বিপদ? কিসের বিপদ? না বাবা, ওসব কথা থাক, আরেকদিন কম। নাজমা, হ্যাঁ, আচ্ছা তুই আমার কে? বেটি। আর আমি তোর বাবা। তাহলে
তা বেটির বিপদ ব্যথা দুঃখ এগুলো বাবা জানবে না? আপনারা তো কোনোদিন কই নাই। তো আজকে বলবি? বাবা, সে তো অনেক কথা বাবা। বল আমাকে। আমি আমি ওই বর্ডারের পাশে ওই গ্রামটাতে যখন আসিলাম তখন আমার চাকরি দেবে বলে ওই ওই মানুষটা ওই মানুষটা? কোন মানুষটা? ওই যে বাবা আগের দিন যার ছবি দেখি। তার মানে হরনাথ হালদার? তুই ঠিক বলছিস? হ্যাঁ? আমি 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 ঠিক বলছি বাবা। আমি আমি ঠিক বলছি বাবা, আমি ঠিক বলছি। তারপর? আমার ওই ওই আমার একটা হাসপাতালে লয়ে গেছিল। হাসপাতাল নয় গো বাবা, কেমন যেন জায়গাটা ওই ওই নার্সিংহোম? হ- হ- ওখানে অনেক অনেক লোক আসতো গো বাবা, অনেক পোশাক পরে অনেক লোক আসতো, কিন্তু কেউ কেউ রোগী নয় গো, কোনো চিকিৎসা হয় না ওখানে বাবা। তাহলে কি হয়? অনেকদিন পর জানলাম ওখানে মাইয়া লোকদের সর্বনাশ হয় বাবা, মাইয়া লোকদের সর্বনাশ হয় গো। তারপর? তখন তখন সাকিনা আমার পেটে বাবা। কি করো, কোথায় যাবো, রাতে ঘুম হয় না, খাইতে পারি না বাবা। ওই তখন আমার গ্রামের একটা লোকের সঙ্গে আমার দেখা হইলো। সেই আমায় কলকাতায় রাঁধুনির কাজ দিল গো বাবা। ওই আমাগো দেশের লোকরা ওখানে খায় দায় আসে। জায়গাটার নাম তোর মনে আছে? ওই ওই কি ফিরে স্কুল? স্কুল স্ট্রিট? হ গো বাবা, ওইখানে একদিন জামাল সাহেবের সঙ্গে আমার দেখা হইল। আমারে দেখা তার খুব দুঃখ হয়েছিল। আমি তেনারে আমার সব কথা কইলাম। তারপর আমার এইখানে তিনি আনলেন। ও, তার মানে তুই এখানে অনেক দিন ধরে আছিস? তোর মেয়েটা কত বড় হয়ে গেছে। জামাল সাহেব সত্যি একটা বিরাট মুহূর্তের পরিচয় দিয়েছে। নাজবার কাছে জামাল সাহেব ফরিস্তা নয়,
ফরিস্তায় তিনি মানুষ নয়। আমি আল্লাহরে তো দেখিনি। জামাল সাহেব আল্লাহর থেকে কিছু কম নয় তো বাবা, আল্লাহর থেকে কিছু কম নয়।